হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন পয়েন্ট ডিডি। এডুকেশন পয়েন্ট ডিডির একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ এই ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস 11-এর সেমিস্টার 2 অফ স্টাডিজ যে প্রোজটা রয়েছে, যে গল্পটা রয়েছে সেটা নিয়ে, রিটেন বাই ফ্রান্সিস বেকন। অফ স্টাডিজের বিষয়বস্তু হচ্ছে অধ্যয়ন অর্থাৎ পড়াশোনা করা। এখানে যে বই নির্বাচন এবং পড়াশোনার উদ্দেশ্যগুলোই এখানে কিন্তু বিবৃত হয়েছে এই গল্পে। ফ্রান্সিস বেকন 22শে জানুয়ারি অর্থাৎ 22nd জানুয়ারি 1561 লন্ডন, ইংল্যান্ড অর্থাৎ লন্ডনে তিনি জন্মগ্রহণ করেছিলেন 1561 খ্রিস্টাব্দের 22শে জানুয়ারি। তার বাবার নাম ছিল নিকোলাস বেকন এবং মা ছিলেন অ্যানা বেকন। ওকে, এই যে ফ্রান্সিস বেকন কিন্তু ল্যাতিন ভাষায় যথেষ্ট দক্ষ ছিলেন। তিনি একজন সুশিক্ষিত ও সুপণ্ডিত ব্যক্তিও ছিলেন। পাশাপাশি তিনি কূটনৈতিক ছিলেন, একজন রাজনৈতিক ছিলেন এবং দার্শনিকও ছিলেন। তিনি 1584 খ্রিস্টাব্দে তিনি কিন্তু এমপিও নিযুক্ত হন, অর্থাৎ তিনি রাজনীতিতেও ঝুঁকে পড়েছিলেন। ফ্রান্সিস বেকন কিন্তু যথেষ্ট বিজ্ঞান মনস্ক একজন ব্যক্তি ছিলেন এবং তার লেখাগুলো ল্যাটিন সাহিত্যের এক অমূল্য সম্পদ। অর্থাৎ আবার তাকে ফ্রান্সিস বেকনকে ফাদার অফ ইংলিশ এসেও বলা হয়, কিন্তু অর্থাৎ ইংরেজি প্রবন্ধের জনকও তাকে বলা হয়। তিনি ফ্রান্স, ইতালিয়ান এবং ল্যাটিন এই সমস্ত ভাষাগুলো কিন্তু তিনি খুব সুন্দরভাবে জানতেন। ফ্রান্সিস বেকনের বাবা অর্থাৎ নিকোলাস বেকনও কিন্তু একজন সুপণ্ডিত ছিলেন এবং সেখান থেকেই কিন্তু তার এই পাণ্ডিত্য অনেক অংশে এসে পৌঁছয়। তাহলে এইবার আমরা চলো শুরু করি, গল্পটাতে প্রবেশ করছি। স্টাডিজ সার্ভ ফর ডিলাইট। পড়াশোনা অর্থাৎ অধ্যয়ন আমাদের কিন্তু আনন্দ দান করে। ফর অর্নামেন্টস মানে হচ্ছে অলংকার, আমাদের অলঙ্করণ করতেও সহায়তা করে। অ্যান্ড ফর এবিলিটি, এবং আমাদের সক্ষমতা দান করে এই অধ্যয়নটা। তাহলে আমাদের কি কি দান করছে? আনন্দ, অর্নামেন্টস অলঙ্করণ এবং সক্ষমতা এবিলিটি বা দক্ষতা। Their chief use for delight is in privateness and retiring. এর মুখ্য উদ্দেশ্যই হচ্ছে বা ব্যবহার হচ্ছে আমাদের আনন্দ দান করা। কখন? সেটা হচ্ছে প্রাইভেটনেস, অর্থাৎ যখন আমরা একাকী থাকি, অ্যান্ড রিটায়ারিং, যখন আমরা অবসর নিই তখন। ফর অর্নামেন্টস অলঙ্করণের জন্য, ইজ ইন ডিসকোর্স কথোপকথনের জন্যও কিন্তু আমাদের এই অধ্যয়ন বা পড়াশোনা সহায়তা করে। অ্যান্ড ফর এবিলিটি এবং দক্ষতা বা সক্ষমতায়। ইজ ইন দ্য জাজমেন্ট অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস। ওকে, অর্থাৎ এটা আমাদের কোনো কিছু বিচার করতে বা বিচারের ক্ষেত্রেও কিন্তু সহায়তা করে। এই অধ্যয়ন বা স্টাডিজটা আমাদেরকে সহায়তা করে হচ্ছে বিচারের ক্ষেত্রে, অর্থাৎ কোনো কিছু বিচার করব, বিচার বিবেচনা এই সমস্ত করতেও কিন্তু আমাদেরকে সহায়তা করে এই স্টাডিজ অর্থাৎ অধ্যয়ন। অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস, এবং এটার যে ব্যবহার বা রূপায়ণ তার ক্ষমতাও কিন্তু আমাদের দান করে। ফর এক্সপার্ট মেন ক্যান এক্সিকিউট। একজন দক্ষ বা বিশেষজ্ঞ মানুষই কিন্তু কোনো কাজ সঠিকভাবে নির্বাহ করতে পারে। অ্যান্ড পারহ্যাপস জাজ অফ পার্টিকুলার্স, এবং আলাদা আলাদাভাবে কোনো সুনির্দিষ্ট অংশগুলোকে মূল্যায়ন করতে কিন্তু সক্ষম এই স্টাডিজ, ওয়ান বাই ওয়ান, এক এক করে। বাট দ্য জেনারেল কাউন্সিলস অ্যান্ড দ্য প্লটস অ্যান্ড মার্শালিং অফ অ্যাফেয়ার্স কাম বেস্ট ফ্রম দোজ দ্যাট আর লার্নড। ঠিক আছে, অর্থাৎ যে সমস্ত মানুষ শিক্ষিত বা সুপণ্ডিত বা সুদক্ষ মানুষ, তারাই কিন্তু একমাত্র সামগ্রিক কোনো নির্দেশ বা রূপরেখা এছাড়াও ব্যবস্থাপনা করতে সক্ষম। টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ।
পড়াশোনায় বা অধ্যয়নে অতিরিক্ত সময় নির্বাহ করাটাও কিন্তু অলসতার নামান্তর। অর্থাৎ অধ্যয়নে বা পড়াশোনাতে অত্যধিক সময় ব্যয় করাটাও কিন্তু একটা অলসতা। টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্টস। ওকে, অর্থাৎ অত্যধিক ব্যবহার করাটাও কিন্তু অলঙ্করণ মাত্র। অর্থাৎ অধ্যয়নের অত্যধিক ব্যবহারটা একটা কিন্তু অলঙ্করণ। ইজ অ্যাফেক্টেশন একটা ন্যাকামো। অর্থাৎ পড়াশোনায় বা অধ্যয়ন করবার পরে যখন আমরা অতিরিক্ত পরিমাণে অলঙ্করণ করি সেটা কিন্তু অনেকটা ন্যাকামো। টু মেক জাজমেন্ট হোললি বাই দেয়ার রুলস। আবার আমরা যখন পুরোপুরি নিয়ম মেনে কোনো অধ্যয়ন করব, ইজ দ্য হিউমার অফ এ স্কলার, তখন কিন্তু একজন মেধাবী ব্যক্তির কাছে বা বিদ্বান ব্যক্তির কাছে সেটা হাস্যকর মনে হবে। দে পারফেক্ট নেচার, তারা নিখুঁত বৈশিষ্ট্যের হয়। অ্যান্ড পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স, এবং অভিজ্ঞতা দ্বারা নিখুঁত হয়। ফর ন্যাচারাল এবিলিটিস আর লাইক ন্যাচারাল প্ল্যান্টস, স্বাভাবিক দক্ষতাগুলো বা সক্ষমতাগুলো অনেকটা স্বাভাবিক উদ্ভিদের মতো। দ্যাট নিড প্রুনিং বাই স্টাডি, যেগুলো আগাছার মতো নিড়ানি দিতে হয় পড়াশোনা দিয়ে। অর্থাৎ দেখবে যখন আগাছা জন্মে কোনো ফসলের মধ্যে বা উদ্ভিদের মধ্যে, তখন সেগুলোকে নিড়ানি দিয়ে পরিষ্কার করে ফেলতে হয়। তেমনি এই যে না লুক্রেসিয়া দি মেডিসিকে নিয়ে কিন্তু এই পুরো কবিতা, অর্থাৎ তিনি আর বেঁচে নেই, তিনি মারা গেছেন। লাস্ট কথাটার দ্বারা যেমন আমরা প্রথম পাচ্ছি তেমন আমরা গতও পাচ্ছি। অধ্যয়নের দ্বারা তো এরপরে এই যে ডাচেস মারা যাবার পরে তিনি প্রথম ফার্ডিন্যান্ডের কন্যা এবং কাউন্ট টাইরলের ভাইঝি এবং বারবারাকে আবার বিয়ের প্রস্তাব দেন, সেটাও আমরা কবিতায় কিন্তু পেয়ে থাকবো। আমরা প্রথমে কবিতার বিষয়বস্তু সম্পর্কে একটু জেনে নেব পুরো কবিতাটাতে প্রবেশ করবার আগে। এই কবিতায় প্রথম মতো যে জিনিসটাকে দেখানো হয়েছে সেটা হচ্ছে ক্ষমতা প্রদর্শন, অভিজ্ঞতার দ্বারা। অর্থাৎ এই পুরুষতান্ত্রিক সমাজে, এই পিতৃতান্ত্রিক সমাজে যেখানে পুরুষেরাই প্রধান এবং পুরুষেরা তার ক্ষমতা বলে নারীদের ওপর যে অত্যাচার অবিচার চালিয়ে থাকেন, সেই অত্যাচার অবিচারের একটু খণ্ডচিত্র আমরা এই কবিতায় পেয়ে থাকি। প্রশংসা করে এই কবিতাতে দেখানো হয়েছে যিনি ডিউক অর্থাৎ আলফানসো II, তিনি ছিলেন একনায়কতন্ত্রী এবং তিনি ক্ষমতা বলে রাজনীতি ও সমাজকে কিন্তু প্রভাবিত করেছিলেন। এমনকি শুধু তাই নয়, তিনি তার স্ত্রীদেরকেও নিয়ন্ত্রণ করতেন, অর্থাৎ স্ত্রীদের ওপর তিনি প্রভাব বিস্তার করতেন যথেষ্ট পরিমাণে পুরুষ হওয়ার জন্য। আর একটা বিষয় আমরা এখানে পেয়ে থাকবো, সেটা হচ্ছে নারীকে বস্তু জ্ঞান। অর্থাৎ এই কবিতায় আমরা পড়লে পারে দেখতে পারবো যে নারীকে একটা মেটেরিয়াল থিংস বা হিসেবে দেখানো হয়েছে নারীদেরকে এখানে। অর্থাৎ নারীরা যে শুধুমাত্র তার স্বামীর সম্পত্তি, স্বামী ছাড়া অন্য কারো যে সম্পত্তি সে নয়, কারোর সঙ্গে সে হাসি করতে পারবে না, মনোরঞ্জন করতে পারবে না, কারোর সঙ্গে খুলে মেলে গল্পগুজব করতে পারবে না, জ্ঞান লাভ করতে। ঠিক আছে, এইরকম একটা মানসিকতা দেখানো হয়েছে এই কবিতায়। আর একটা রয়েছে অহংকার। রাজা আলফানসো II, অর্থাৎ আলফানসো II বলতে ডিউক আলফানসো II, তিনি ছিলেন যথেষ্ট অহংকারী। অর্থাৎ তিনি যদি মনে করেন তিনি তার স্ত্রীকে যে কোনো মুহূর্তে হত্যা করতে পারেন, তিনি তার স্ত্রীকে যে কোনো মুহূর্তে শাস্তি দিতে পারেন, এইরকম একটা অহংকার কিন্তু দেখানো হয়েছে তার মধ্যে। অর্থাৎ আরেকটা বিষয় এখানে পরিস্ফুট হয়েছে, সেটা হচ্ছে হিংসা। অর্থাৎ একজন স্ত্রী তার স্বামীকে ছাড়া অন্য পুরুষদের সঙ্গে কথা বললে, দাস দাসীদের দিকে তাকিয়ে হাসলে, তাদের সঙ্গে গল্প করলে যে একটা স্বামীর বা আলফানসো II যে হিংসা হয়েছে সেটাও দেখানো হয়েছে এই কবিতায়। আর একটা ব্যাপার দেখানো হয়েছে, সেটা হচ্ছে নিষ্ঠুরতা। নিষ্ঠুরতা বলতে স্বামীর পছন্দ না হয় স্বামী যে স্ত্রীকে খুন করে ফেলতে পারে এবং স্বামী হত্যার নির্দেশ পর্যন্ত দিতে পারে তার স্ত্রীকে, সেই নিষ্ঠুরতাও দেখানো হয়েছে এখানে। মুখ বন্ধ করে আরেকটা বিষয় তুলে ধরা হয়েছে, সেটা হচ্ছে লোভ। অর্থাৎ একটা স্ত্রীকে হত্যা করে তার মূর্তি বানানোর পরে আবার আরেকজন মেয়েকে বিয়ে করা এবং তার প্রতি যে লোভ এবং তার কাছে পণ গ্রহণ, অর্থাৎ ডিমান্ড সিস্টেম, ডাউরি সিস্টেম, সেই ডাউরি সিস্টেমটার প্রতি কিন্তু লোভ দেখানো হয়েছে এখানে আলফানসো II এর। সব থেকে বড় যে জিনিসটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে শিল্পের প্রতি তার যে লাস্ট ডাচেস অর্থাৎ লুক্রেসিয়া দি মেডিসির যে মূর্তিটা বা চিত্রটা, দেওয়াল চিত্রটা, সেটার যে সুন্দর বর্ণনা সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাই। অর্থাৎ শিল্পের প্রতি কিন্তু একটা টান ছিল, সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, এবার তাহলে চলো শুরু করছি কবিতাটার বেঙ্গলি এক্সপ্লেনেশন। আবার কিছু কিছু বই আছে যা নির্বাচিত কিছু কিছু অংশ বেছে বেছে পড়তে হয়। আদার্স টু বি রেড বাট নট কিউরিয়াসলি। আরও কিছু বই আছে যেগুলো কৌতূহল বশত না পড়লেও হয়, অর্থাৎ আগ্রহের সঙ্গে না পড়লেও হয়।
অ্যান্ড সাম ফিউ টু বি রেড হোলি। আবার কিছু কিছু বই আছে যেগুলো পুরোপুরি পড়তে হয়, অ্যান্ড উইথ ডিলিজেন্স অ্যান্ড অ্যাটেনশন, প্রবল মনোযোগ সহকারে এবং পরিশ্রম দিয়ে। সাম বুকস অলসো মে বি রেড বাই ডেপুটি। আবার কিছু কিছু বই আছে যেগুলো সহকারীর সাহায্যে পড়তে হয়, অর্থাৎ কেউ একজন আমাদেরকে পড়িয়ে তার মানে উদ্ধার করে দেবে, এরকম সহকারীর সঙ্গে পড়তে হয়। অ্যান্ড এক্সট্রাক্ট দেম মেড অফ দেম বাই আদার্স। এবং অন্যরা যতটুকু অংশ নির্বাচন করে দেয় ততটুকুই আমাদের পড়তে হয়। বাট দ্যাট উড নট বি অনলি ইন দ্য লেস ইম্পর্টেন্ট আর্গুমেন্টস। এই বইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয় না। অ্যান্ড মিনার শর্ট অফ বুকস, একেবারে নিচু মানের বা নিম্ন মানের বই এগুলো। এলস ডিস্টিলস বুকস আর লাইক কমন ডিস্টিলড ওয়াটার্স। সারাংশযুক্ত কিছু কিছু বই পরিশ্রুত পানীয়ের মতো, অর্থাৎ ডিস্টিল মিনস হচ্ছে পরিশ্রুত জলের মতো, ফ্ল্যাশি থিংস, একেবারে বিস্বাদ এবং মাধুর্যহীন। রিডিং মেক দ্য ফুল ম্যান। পড়াশোনা একটা মানুষকে সম্পূর্ণ করে তোলে, অর্থাৎ অধ্যয়ন একটা মানুষকে সম্পূর্ণ করে তোলে। কনফারেন্স আর রেডি ম্যান। আলোচনা একজন মানুষকে প্রস্তুত করে। অ্যান্ড রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান। এবং লেখা একটা নিখুঁত মানুষে পরিণত করে একজন মানুষকে। অ্যান্ড দেয়ারফর ইফ এ ম্যান রাইট লিটিল, তাই একটা মানুষ যদি কম লেখে, হি হ্যাভ আ গ্রেট মেমোরি, তাহলে তার স্মৃতিশক্তিটা প্রখর হতে হয়। কারণ মানুষ কি করে, লেখার দ্বারা তার সব কিছু মনে রাখবার চেষ্টা করে স্মৃতিতে। তো যদি কেউ কম লেখে তাহলে তার স্মৃতিশক্তিটা ভালো হতে হয় এমনিতেই মনে রাখবার জন্য। ইফ হি কনফার লিটিল, যদি কেউ আলোচনা কম করে, হি নিড হ্যাভ আ প্রেজেন্ট উইট, তাহলে তার উপস্থিত বুদ্ধি থাকতে হয়। অ্যান্ড ইফ হি রিড লিটিল, এবং যদি সে কম পড়ে, হি নিড হ্যাভ মাচ কানিং, তাহলে তাকে খুব চালাক হতে হয়। টু সিম টু নো দ্যাট ডোথ নট, অর্থাৎ সে যে জানে না কিছু, এটা লোককে বুঝতে দেওয়া যায় না। হিস্ট্রিজ মেক মেন ওয়াইজ, ইতিহাস মানুষকে জ্ঞানী করে তোলে। পোয়েটস উইটি, কবিতাগুলো মানুষকে রসবোধ এবং কল্পনা শক্তি বিকাশে সহায়তা করে। অ্যান্ড ম্যাথামেটিক্স শাটেল, এবং অঙ্ক মানুষের সূক্ষ্ম বিচার বুদ্ধির বিকাশ ঘটায়। ন্যাচারাল ফিলোসফি, স্বাভাবিক যে দর্শন ডিপ, সেগুলো গভীরতা বৃদ্ধি করে। মোরাল গ্রেভ লজিক অ্যান্ড রেটরিক এবেল টু কন্টেন্ট, এবং নীতি শিক্ষামূলক বইগুলো যুক্তিতর্ক এবং অলঙ্কার শাস্ত্রে দক্ষ করে তোলে। অ্যাবুয়েন্ট স্টাডিয়া ইন মোরেস, এটা হচ্ছে একটা লাতিন শব্দ যার মিনিং হচ্ছে স্টাডিজ পাস ইনটু অ্যান্ড ইনফ্লুয়েন্স ম্যানার। ওকে, অর্থাৎ যে পড়াশোনা বা পাঠদান অর্থাৎ অধ্যয়ন যেগুলো, সেগুলো কি হয়েছে, মানুষের একটা প্রকৃত চরিত্র গড়ে তোলে। না, there is no stone or impediment in the wheat but may be wrought out by fit studies। বলছে মনের এমন কোনো বাধা বা ব্যাধি নেই যা পড়াশোনার দ্বারা বা অধ্যয়নের দ্বারা নির্মূল করা যায় না। অর্থাৎ মনের সমস্ত বাধা পড়াশোনার দ্বারা বা অধ্যয়নের দ্বারা নির্মূল করা যায়। লাইক অ্যাজ ডিজিজ অব দ্য বডি মে হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজ, যেমন শরীরের কোনো একটা অসুখ শুধুমাত্র শরীর চর্চার দ্বারাই দূরীভূত করা যায়। বোলিং ইজ গুড ফর দ্য স্টোন অ্যান্ড রেইনস, অর্থাৎ যারা বোলিং করে তাদের কিন্তু কিডনির সমস্যা এবং কিডনিতে পাথরের সমস্যা কম হয়। অর্থাৎ বোলিং করলে কিডনি এবং কিডনির পাথরের সমস্যার জন্য ভালো। শুটিং ফর দ্য লাংস অ্যান্ড ব্রেস্ট, এবং যে গুলি নিক্ষেপ করে তার ফুসফুস এবং বুক দুটোই কিন্তু মজবুত হয়। জেন্টাল ওয়াকিং ফর দ্য স্টোমাক, এবং হাঁটাটা খাবার হজমে সহায়তা করে। রাইডিং ফর দ্য হেড, ঘোড়ায় চড়াটা আমাদের মাথার ব্যায়াম ঘটিয়ে থাকে। অ্যান্ড দ্য লাইট, এবং আরও ইত্যাদি। সো মেন্স উইথ বি ওয়ান্ডারিং, তাই মানুষ যখন বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়, লেট হিম স্টাডি দ্য ম্যাথামেটিক্স, তখন তাকে অঙ্ক করতে দাও। ফর ইন ডেমনস্ট্রেশন ইফ ইজ উইডস বি কল্ড অ্যাওয়ে নেভার সো লিটিল, এবং যদি তারা ব্যর্থও হয় পদে পদে তার ব্যাখ্যা দিতে, এটা খুব সামান্য ব্যাপার। হি মাস্ট বিগিন এগেইন, তাকে অবশ্যই আবার নতুন করে শুরু করতে হবে। ইফ হিজ উইট
বি নট অ্যাপ্ট টু ডিস্টিংগুইশ অর ফাইন্ড ডিফারেন্সেস। যদি কারো জ্ঞান বা বুদ্ধি কোনো কিছুর পার্থক্য ঘটাতে না পারে বা কোনো দুটো জিনিসের মধ্যে পার্থক্য না করতে পারে, লেট হিম স্টাডি দ্য স্কুলমেন, ফর দে আর সিমিনি সেক্টরস। বলছে যদি কেউ পার্থক্য না করতে পারে তাহলে তাকে স্কুলম্যানের ফিলোসফিগুলো পড়তে দাও, তাহলে তারা চুলচেরা বিশ্লেষণ করবে। সিমিনি সেক্টরস মিনস হচ্ছে স্প্লিটার্স অফ হেয়ার, অর্থাৎ চুলচেরা বিশ্লেষণ করতে শিখে যাবে তাহলে সে। ইফ হি বি নট অ্যাপ্ট টু বিট ওভার ম্যাটার্স, যদি সে ছোট ছোট বিষয়গুলোকে পরপর সাজিয়ে রাখতে না পারে, অ্যান্ড কল্ড আপ বাই ওয়ান থিংস টু প্রুভ অ্যান্ড ইলাস্ট্রেট অ্যানাদার, এবং যদি একটার পর একটাকে মনে রেখে বর্ণনা করতে না পারে, লেট হিম স্টাডি দ্য লয়ার্স কেস, তাহলে তাকে উকিলের, অর্থাৎ উকিল বলা যেতে পারে বা আইন নিয়ে যারা আলোচনা করে তাদের বইগুলো, আইনি মোকদ্দমা করে তাদের কেসগুলো অর্থাৎ তাদের বিষয়গুলো, তাহলে তাকে পড়তে দাও। সো এভরি ডিফেক্ট অফ মাইন্ড মে হ্যাভ আ স্পেশাল রিসিপ্ট। ঠিক আছে, এইভাবে মনের প্রত্যেকটি অসম্পূর্ণতারই বিশেষ নিরাময় সম্ভব এই শুধুমাত্র অধ্যয়ন দ্বারা। ওকে, একটু টাফ আছে গল্পটা, তবে আশা করছি তোমরা ভিডিওটা যদি পুরোপুরি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো টেক্সট বই সহযোগে, তাহলে অবশ্যই মিনিংগুলো তোমরা উদ্ধার করতে পারবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও দেখবার সুযোগ করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পেতে পারো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। হ্যাভ আ গুড ডে। টাটা।